সবাইকে প্রথমে আলোর উৎসব দেওয়ালি বা দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। এই কার্যক্রমে উপস্থিত ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারি শ্রী মনোজ কুমার, সেক্রেটারি রেভিনিউ তনুশ্রী দেববর্মা, ত্রিপুরা সরকারের টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের সমস্ত पदाधिकारी और त्रिपुरा स्टेट सिविल सर्विस एवं त्रिपुरा स्टेट पुलिस सर्विस থেকে টোটাল 30 আর 10 40 জন নতুন অফিসার যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নে নিজেদেরকে সমর্পণ করার জন্য ট্রেনিং এর পরে আজকের এই কার্যক্রমে আমরা মিলিত হয়েছি। আমি সবাইকে নতুন শুরুয়াতের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ থেকেই আমাদের ব্রতী নেওয়া উচিত যে রিটায়ারমেন্টের সময় যখন আমি ভাষণ দেব কোথাও যেন আফসোস না থাকে যে এই কাজটা আমি করে যেতে পারিনি, তার জন্য অন্যকে ভাষণ দিয়ে বলবো। প্রথম দিক থেকে তয় করে নেওয়া যে আমি যে কাজের জন্য আমাকে সিস্টেম দায়িত্ব দিয়েছে বা যে কাজ সম্পন্ন করার জন্য দায়িত্ব পেয়েছি সেটাকে সময়ের মধ্যে সম্পন্ন করা। বেসিক্যালি কাজ করার সময় ফ্রেশ যখন জয়েনিং হয় তার থেকে 10 থেকে 12 বছরের মধ্যে হাইয়েস্ট এজ থাকে, কিছু করে দেখা। তারপরও তো বিভিন্ন গ্যারাকল চলে আসে ধীরে ধীরে ধীরে। এই 10 থেকে 12 বছর আমার সার্ভিসে আমি কিভাবে সঠিকভাবে মূল্যায়ন করতে পারব সেই বিষয়ে আগে প্রস্তুতি নিয়ে নেওয়া। আর আরেকটা বিষয়, যে কোনো কাজ আমার সামনে এসছে তাকে কিভাবে করা, তার সমাধান সূত্র কি, যে অফিসার যত তাড়াতাড়ি সেটা বের করতে পারে সে তত পারদর্শী ব্যক্তিত্ব এবং কর্তৃত্ব তৈরি হতে পারে।
যে কোনো কাজ আসার পর প্রথমেই চিন্তা করা এই কাজটা করা কিনা। হয়তোবা কেউ কাছ থেকে শুনেছি গল্প আগে যে এই কাজগুলো করা যায় না, সেটাকে পুঁজি বানাবো কি? একদম না। সেটা নিশ্চিত আমার মনের মধ্যে থাকবে, কিন্তু যেই বিষয়টা আমার সামনে এসছে সেটাকে সমাধান করার জন্য আমি কেন না প্রথম ব্যক্তি হই। আমি কারোর কাছ থেকে শুনেছি যে উনি সেক্রেটারি ছিলেন, উনি ডাইরেক্টর ছিলেন, তো এই কাজগুলো উনি করে যেতে পারেননি, করা যায় না। তো আমি কি সেই রাস্তায় যাব? আমি কোন সেই ব্যক্তি বা ব্যক্তিত্ব হব না যে যেটা করা যেত না বলছে সেটা আমি করে দেখাবো। এই মানসিকতা নিয়ে কাজ শুরু করে। আমাদের দেশে ইংরেজদের দেওয়া অনেক ব্যবস্থা রয়েছে, সবকিছু যায়নি এখন। কেন্দ্রে মোদী সরকার আসার পর অনেকগুলো এমন ধরনের ল ছিল যেগুলোকে সমাপ্ত করা হয়েছে, মানে কাজ আটকানোর জন্য, মানুষকে হয়রানি করার জন্য সেই ব্যবস্থাগুলি ছিল। যে কোনো মানুষকে হয়রানি করা যেতে পারে এমন ল থানেদারের কাছে ছিল। কিন্তু মোদী তো সেগুলো ব্যবস্থা থেকে বিদায় করে দিয়েছে। যদি প্রধানমন্ত্রীও চিন্তা করতেন, এটা তো আগেও আমার আগে প্রধানমন্ত্রী ছিল, তার জন্য সিস্টেমটা তো এমনি চলছিল, তাহলে কি আমরা সেই গেরাকল থেকে বেরিয়ে আসতে পারতাম? এই হয়রানি থেকে বেরিয়ে আসতে পারতাম না। মোদী যদি ভাবতো, আমার আগে তো অনেক প্রধানমন্ত্রী ছিল, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে নিয়ে মনমোহন সিং পর্যন্ত, এদের মধ্যে অনেক লোক বহুত বিদ্বান ব্যক্তি। কেউ 3 বারের প্রধানমন্ত্রী, কেউ 2 বারের প্রধানমন্ত্রী ছিল। মোদী তো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী, 2019-এ দ্বিতীয়বার জিতে এসছে। মোদী তো সেটা করেননি। মোদী সেগুলোকে ভারতীয় সিস্টেম থেকে বিদায় করেছে। ছোটবেলা থেকে আমিও শুনেছি, ছোট ছোট বুকসও পড়েছি, তো কাশ্মীর থেকে আর্টিকেল 370 আর আর্টিকেল 35 সরানোর কোন রাস্তা নেই। তার জন্য লোকসভা, রাজ্যসভা এত মেজরিটি লাগবে। তা করাও সম্ভব নয়, সে আইন হয়ে গেছে, ল তৈরি হয়ে গেছে। কবে থেকে শুনছি? যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তবে থেকে।
কিন্তু অমিত ভাই শাহ গৃহমন্ত্রী হওয়ার পর লোকসভাতে এবং রাজ্যসভাতে কি ভাষণ দিচ্ছেন জানা, তা তো গ্যাজেট নোটিফিকেশনই নেই। এটা সরানো যেতে পারে। লোকসভা রাজ্যসভা আমরা গৃহমন্ত্রীকে দেখেছি, শুনেছি। যারা এতদিন বলে রেখেছিল যে এটা সম্ভব নয় করা, এটা হতে পারে না, এটা আইনে নেই, তো হলো কিভাবে? না হলো কিভাবে? আজকে তো 370 বিদায় হয়ে গেছে, আর্টিকেল 35 বিদায় হয়ে গেছে, দুটো কেন্দ্র শাসিত রাজ্য তৈরি হয়ে গেছে। তার মানে আগের যে ব্যবস্থা, যে বিষয় সামনে করা হচ্ছিল লর নামে, আইনের নামে, এটা কি সঠিক ছিল? প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি কি কাজ করতে যাচ্ছি, আমি নিজে সেটা বুঝি কিনা, নিজে সেটা অনুভব করি কিনা, আমি নিজে সেটা বুঝে গেছি কিনা। কে বলেছে লতে লেখা আছে লর আলাদা আলাদা ডেফিনিশন চলে আসে? আমি অনেক ভ্যাস দেখেছি কোর্টের মধ্যে, অনেক রোলিং দেখেছি যে এক রোলিং সেম রোলিং দিয়ে কাউ জেল হয়ে যাবে, সেম রোলিং দিয়ে আবার কাউকে বের করে নিয়ে আসে। প্রস্তুতিকরণ, প্রেজেন্টেশন, কনফিডেন্স লেভেল প্রভাবিত করা, ব্যক্তিত্ব, পারদর্শিতা और गंभीरतार अनुभव, এই সবগুলো নতুন কিছু তৈরি করে। কোনোদিন না ভাবা যে এটা তো হয়ে চলছে, তার জন্য এইভাবেই হবে। এমন নয়। দ্বিতীয় উদাহরণ, রাম মন্দিরের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ইনক্লুডিং চিফ জাস্টিস, কিছু আইনজ্ঞ বলছে বা সংবিধান বিশেষজ্ঞ বলছে ধার্মিক ব্যাপারে কোর্টের রায় মানার দরকার নেই বা মানা উচিত নয়। কে বলেছে? বলে মুসলিম পার্সোনাল ল বলছে। আমরা যদি সুপ্রিম কোর্টের পুরনো বা হাইকোর্টের পুরনো কিছু রায়ও দেখি বিভিন্ন সময় রাম মন্দিরের উপরে, তাতে কোথাও কি ক্লিয়ার কাট কোন দিশা নির্দেশ ছিল? তাহলে মাননীয় সুপ্রিম কোর্ট 5 জজ একসঙ্গে চিফ জাস্টিসকে সঙ্গে নিয়ে
সেই ঐতিহাসিক রায় ভারতবাসীর কাছে আসলো কি করে? তার কারণ কি? এই ল থেকেই বের করেছেন। দোনো পক্ষের উকিলদের শোনার পর তারপরেই জাজমেন্ট দিয়েছে। ও সেই জাজমেন্টে নতুন কিছু এসছে, নতুন কিছু আবিষ্কার হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে। পরম্পরাগত ভাবে যেটা মানা হতে হবে না আইনে, সেদিন এই চিফ জাস্টিস সহকারে, তৎকালীন যে চিফ জাস্টিস সহকারে 5 জাজ নতুন এক দিশা নির্দেশিকা তৈরি করে দিয়েছে। লয় তো ছিল, ঠিক লফল ছিল না, কেমনই তুলতে পারবে? কারণই তো করেছে, জাজমেন্ট তো দিয়েছে, তো হলো কি করে? 50 বছর যাবত বলতে হবে না, লতে বলে না। কারণ কি? 50 বছর যাবত যারা ছিল তারা করতে চাইছিল না। ল তখনও ছিল, আজকেও আছে। আইনের কোন অংশটা আমি নেব সেটা আমার পারদর্শিতার উপর নির্ভর করে, আমার মানসিকতার উপর নির্ভর করে, আমার সোচের উপর নির্ভর করে। আমি যদি কাজটা করতে চাই তো দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে ব্যক্তি পারে না, কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। যদি ত্যাগ করে না ব্যক্তি যে আমি কাজ করব, তো নিশ্চিত করতে পারে। কেউ কোনোদিন ভাবেনি এই দেশে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আর শান্তি সে পুরো ভারতবাসী মেনে যাবে। কেউ কোনোদিন ভাবেনি যে আর্টিকেল 35, 370 বিলুপ্তি হবে তো পুরো ভারত শান্ত থাকবে। কেউ কোনোদিন ভাবেনি যে 3 তালাক দেশ থেকে বিলুপ্তি করে দেওয়া হবে। 3 তালাক তো সিস্টেমে ছিল, তো সিস্টেমই তো ছিল, বলে না 3 তালাক এক বিশেষ সম্প্রদায় দিতে পারবে, অন্যরা পারবে না। ছিল তো। যদি মোদী ভাবতেন যে এটার মধ্যে কেস করে দাঁড় করিয়ে সলিসিটর জেনারেল কি হবে, আর এটা তো হবে না, কারণ 3 তালাক তো চলছে, তো হলো কি করে? যারা আগে বলতো, বোঝাতো যে অফিসার বা যে বকিল, স্যার এটা হবে না, এটা তো ল, সেই বকিল সেই অফিসারই তো আবার নিয়ে এসছে যে না 3 তালাক ভারতবর্ষে থাকবে না, সবার জন্য, সমস্ত মহিলাদের জন্য এক আইন। আমি এই উদাহরণগুলি আপনাদের কর্মজীবন শুরু করার আগে তার জন্য বলছি যে আপনারা ভাগ্যবান। এমন সময় আপনারা রিক্রুটমেন্ট হয়েছে যখন নরেন্দ্র ভাই মোদীর মতো এমন একজন প্রধানমন্ত্রী আছে। ভাই ল ফলো করে নেওয়াই তো অফিসারের কাজ। আমি বললে যদি আমার টিসিএস অফিসার বলে স্যার এটা তো হইতো না, এটা তো হবে না, দিস ইজ নট পসিবল, এটা শোনার জন্য আমি অফিসারের কাছে যাইনি, এটা কিভাবে হবে তার জন্য এসেছি। এটা হবে না তো ওটা যে কোনো লোকে আমাকে বলে দিতে পারবে এটা তো হবে না স্যার। মোদীকে তো সবাই বলে দিত 3 তালাকের বিষয় তো হবে না স্যার কিছু।
কিন্তু হবে বলার মতো হতো 2-4 অফিসার ছিল, এমনি তো হয়নি, টিম তো আছে। হবে না বলার জন্য সবাই ছিল, কিন্তু হবে বলার জন্য সংখ্যায় কম হলো ছিল। আর এই সব অফিসার বা ওই সব ওয়াকিল, তাদেরকে মানুষ মনে রাখে, তারাই জীবনে সমাজের মধ্যে দাগ কেটে যায়, রেখা তৈরি করে যায়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তো অনেক আছে, অনেকে হয়েছে, কিন্তু বলুন তো গগৈকে কখনো ভুলবে কেউ? শুধু এক জাজমেন্টের কারণে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ইতিহাসে বড় একটা জায়গা বানিয়ে নিয়েছেন গগৈ স্যার। আমার জায়গা আমি কোথায় বানাবো, এটা আমাকে নির্ণয় করতে হয়। আমি যখন জায়গা বানাতে পারি না কোনো কারণে, তখন অন্যকে দোষ দিয়ে দিই, ওর কারণে হয়েছে না, আমার তো আটকিয়ে রেখেছে উনি ডাইরেক্টর সাহেব, তার জন্য করতে পারি। ডাইরেক্টর বলবে সেক্রেটারির জন্য করতে পারেনি। আমি বলি এমন হয় না, যদি তার মধ্যে পজিটিভিটি থাকে তাকে কেউ আটকাতে পারে না। সিএস যখন বলছিল কিছু বিষয়, মনোজ জি, যেটা বলবো সেটা লিখিতভাবে দেওয়ার সময় হাত খিচকে জানবো না, আর প্রত্যেক কাজের সমাধান বের করা। তবেই তো মনোজ কুমার জি বলছে যে এই জবটা বাকি অন্যদের মতো না। তো উনি যখন বলছেন বাকি অন্যদের মতো না, তো ব্যতিক্রমী, তো ব্যতিক্রমী হলে ব্যতিক্রমী সিদ্ধান্ত হতে হবে, ব্যতিক্রমী সোচ থাকতে হবে, স্ট্রাইক রেট থাকতে হবে যে আমি যেই কাজ নিয়েছি তার মধ্যে কত পার্সেন্ট সাকসেস, কত পার্সেন্ট কাজ আটকিয়েছি, সেটা যদি আমার প্যারামিটার और सक्सेस रेट हो तो आप कुछ नहीं कर सकते जी। আমি আশা করি এই যে নতুন সরকার, সম্পূর্ণ আলাদা ভাবনা, সত্তা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনে আমি বিশ্বাস করি। আগে একটা সিস্টেম উপর থেকে অফিসারদেরকে দিশা নির্দেশিকা দেওয়া হতো, তব থেকে কি সবকিছুর মধ্যে নাকারাত্মক, সবকিছুর মধ্যে বাধা তৈরি করা। যত বেশি সময় প্যাচ লাগিয়ে রাখা যায়, তাতে ত্রিপুরাবাসীকে এঙ্গেজ করে রাখা। এখন এমন সিস্টেম না, এখন এই সরকার চায় যে অফিসে না আসে তার কাজ বাড়িতে হয়ে যায়। এখন এই সরকার চায়
বিশেষ পার্টি অফিসে না এসে সিএসসি তে গিয়ে কাজ হয়ে যায়। এখন এই সরকার চায় যে কোনো রেশন দোকান থেকে সে তার চাউলটা তুলতে পারে, ওয়ান কার্ড ওয়ান রেশন। এখন এই সরকার চায় ইন্সপেক্টর রাজ শেষ করার জন্য, তার জন্য সরলীকরণ করা হয়েছে লেবার ডিপার্টমেন্ট। আগে কি ছিল ফ্যাক্টরি রুলস, আছে কোন ফ্যাক্টরি ত্রিপুরাতে ওটিপিসি ছাড়া? বাপ ছেলে মেয়ে নিয়ে একটা ছোট্ট ইউনিট তৈরি করেছে, সেখানেও যাবে ফ্যাক্টরি রুলস লাগু। ইন্সপেক্টর যাবে, ফর্ম ফিল আপ করাবে, এখানে আসো, এই ইন্সপেকশন। কেন? মাতব্বরি করার জন্য। এই সরকার কি করেছে? সে ফ্যাক্টরি, ব্রয়লার ফ্যাক্টরির যে রুলস, সে রুলস এই মোটামুটি সমাপ্ত করে দিয়েছে যে এই উপরে গিয়ে সেটা লাগবে। আর ত্রিপুরাতে এই ধরনের বললাম না, শুধু ওটিপিসি ছাড়া আর কোন কোম্পানি নেই। ইন্সপেক্টর ডাইরেক্টরকে জিজ্ঞাসা না করে যেতে পারবে না ইন্সপেকশনের জন্য। সমস্ত কিছু অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। আরওআর সিস্টেম পর্যন্ত অনলাইনে করার জন্য এই সরকার কাজ করছে। আপনারই কাজ করুন, যাতে ফ্যামিলি যখন আমরা শাদী বিবাহ হয়, ডিভাইড হয়, তারপর রেশন কার্ড তৈরি করা মনে হয় যেমন চন্দ্রলোকে পাড়ি দেওয়া। এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, ওখানে যাওয়া, 6 মাস 7 মাস 1 বছর ঘুরতে। এর থেকে সার্টিফিকেট নিয়ে আসো, এর থেকে বসো, ওকে বলো। তার সমাপ্তি করা হচ্ছে ত্রিপুরা। তার জন্য মাঝে মাঝে অনেক পুরনো সিস্টেমে বসা বা পুরনো মানসিকতা, ওনারা এই সরকারের কাজ বুঝতে পারে না। আপনারাও টিপিসি দিয়ে এসছেন, আমাকে বলার দরকার নেই, নিজে নিজে অনুভব করে নিন। কোন জায়গায় কি মনে হয়েছিল যে পেছন থেকে কেউ কলকাঠি নাড়াচ্ছে? এক্সাম দেওয়ার সময় ভয় ছিল, ইন্টারভিউ দেওয়ার সময় ভয় ছিল যে আমার আগে না কেউ সিলেক্ট হয়ে যাচ্ছে? এখানে বলার দরকার নেই, নিজের মনকে জিজ্ঞাসা করা, আয়নার সামনে দেন, ট্রান্সপারেন্ট সিস্টেম তৈরি করে। আমি বলবো আমার এই কোয়ালিটি লাগবে, আমার সেক্রেটারি এই ধরনের কাজ করবে, তার জন্য তো ট্রান্সপারেন্ট সিস্টেমে তো সে ট্যালেন্ট আমার কাছে আসবে। আমি ট্যালেন্টকে আটকানোর ব্যবস্থা করে দেবো, তারপরে বলো তুমি আমাকে এই কাজটা করে দাও এতদিনের মধ্যে। কেন, কি, কোথাও কোন রাস্তা দিয়ে করবো? সে রাস্তা তো আমি খুব বন্ধ করে দিয়েছি। আজকে আপনারা কাজ করার সুযোগ পাবেন। এমন সময় এসেছেন, আমি বারবার বলি আপনাদের ভাগ্য ভালো, যখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার রয়েছে। বিভিন্ন স্কিমগুলো দেখুন, সময়ের মধ্যে শেষ করার স্কিম, সবগুলো টাইম বাউন্ড স্কিম। জল জীবন মিশন বা ত্রিপুরাতে অটল জলধারা মিশন, বেহতরিন স্কিম। 72 পূর্ণ রাজ্য হয়েছে, এখনো ত্রিপুরার মানুষের বাড়িতে পানীয় জল। ডাল রুটি তো পরের কথা,
আমি কোথাও গেলে মাঝে মাঝে বলে যে স্যার জলের মধ্যে আয়রন, ত্রিপুরাতে প্রচুর আয়রন রয়েছে। ওই দিনও কর্মকে গিয়েছি, সিএস ছিল আমার সঙ্গে, তো বলছে স্যার জলের মধ্যে এত আয়রন, লাল দেখুন, ট্রিটমেন্ট প্লান্ট চাই স্যার, পিউরিফায়ার চাই স্যার। তো সিএস একটা রাস্তা বের করেছে, বলে সে এই ব্যবস্থা করুন। জল দিতে পারিনি আমরা এখনো, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু আছে কোন মুখ্যমন্ত্রী? তবু আমি চিফ সেক্রেটারি ও তার টিমকে ধন্যবাদ জানাবো। গ্রামীণ এরিয়াতে মাত্র 14,000-এর কাছাকাছি 14,000 কানেকশন ছিল, হাউস কানেকশন, তাও পয়সা দিয়ে এই সরকার বিনা পয়সা কানেকশন দেওয়া শুরু করেছে। ও সেটা প্রায় 1 লাখের কাছে পৌঁছে গেছে। কোথায় 14,000, কোথায় 1 লাখ? আগরতলার কাছেই তো মোহনপুরের ব্লক, আর তার সঙ্গে ভেজামারা ব্লক। কতটা দূর আগরতলা থেকে? এডিসি একটা গ্রাম, তার নাম রাজঘাট। সেই গ্রামটাতে সম্পূর্ণ পরিবারের যতগুলো পরিবার আছে তাদের কাছে জলের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দিয়েছে সরকার। আমি এক জনজাতি বোন, জনজাতি, তাকে জিজ্ঞাসা করি আগে জল কোথা থেকে আনতে, তো বলছে স্যার 3 কিলোমিটার দূর ওই যে জমিগুলি আছে সেখানে যে জমিতে ইরিগেশনের জল দেওয়ার জন্য যে জল উঠে সেখান থেকে জল এনে সেই জলকে সিদ্ধ করে বা যাই কিছু করে সেই জলকে পান করতে হতো। আর আজকে তার রান্নাঘরের সামনে অটল জলধারা জল বয়ে চলছে। আমি আপনাদেরকে বলবো কাজ সবগুলোই হয়, কোন কাজটাকে আমি প্রায়োরিটি দেব, কোনটাকে আগে করব, সেটা হচ্ছে পারদর্শী অফিসারের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় পরিচয়। এটাকেও সিদ্ধান্ত করতে হয়। সরকারি কিছু প্রোগ্রাম থাকে যে এই 5টা প্রোগ্রাম ফার্স্ট প্রায়োরিটি, সেগুলো নিশ্চিত আমি করব সিস্টেমের কারণে। কিন্তু অনেক কাজ এমন আছে ব্যক্তিগত, কোন মানুষ পৌঁছে গেছে, আপনি হয়তো অটল জলধারার ফাইল সিগনেচার করতে হিসাব মিলাচ্ছেন, কেউ হয়তো এসে আপনার গেটে দাঁড়িয়ে আছে, কি বলছে যে আমার বাবার ডেথ সার্টিফিকেটটা যদি আমি আজকে না পাই, হয়তো পিএমকে বলছে না পাই, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো না, আজকে লাস্ট ডে। তো আপনার অটল জলধারা মিশনের ফাইলে আগে সিগনেচার করা উচিত না তার বাবার ডেথ সার্টিফিকেটটা বের করে দেওয়া উচিত? তার জন্য যখন আমি ভেতরে বসে থাকি, আমার দরজাতে যে আমার 4th ক্লাস এমপ্লয়ি আছে সে কি করছে তার উপরও নজর থাকতে হবে। আপনি তো জানেন না, আপনি কাজই করছেন, কিন্তু অজান্তে আপনার দ্বারা পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে,
কারণ আপনার দরবারে আছে, সে বলবে না পিওনাটকে, বলবে আমি তো ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, আমি তো এসডিএম এর কাছে গিয়েছিলাম, আমি তো বিডিওর কাছে গিয়েছিলাম, দরওয়াজা দাঁড়িয়েছিলাম, আমার বাবার সার্টিফিকেট যদি আজকে বের করতে পারতাম তাহলে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স পেতাম, আজকে ওই তার জন্য পাই। সারা জীবন তার অভিশাপের নিচে থাকতো। আর যখন কোনো কারণে আপনি জানতে পারবেন, তখন নিজের হৃদয় কোনদিন আপনাকে মাফ করবে, আর তখন আপনার মধ্যে উইক পয়েন্ট শুরু হবে। আর উইক পয়েন্ট ধীরে ধীরে যখন শুরু তৈরি হয়, তো পজিটিভিটি শেষ হতে থাকে। তার জন্য আমি আশা করি আপনারা আপনাদের এই সুন্দর জীবন শুরু করতে যাচ্ছেন সার্ভিসে, এমন সময় দেওয়ালির আগে, মানে আলোর উৎসবের আগে, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনারা এই সরকার যা চিন্তা করছে মানুষের জন্য কাজ করার জন্য, ব্যতিক্রমী সিদ্ধান্ত, ব্যতিক্রমী মানসিকতা, আমাদের জন্য নরমাল। ব্যতিক্রমী কেন বলছি? পুরনো একটা সিস্টেম 40-45 বছর যে ছিল, তাদের জন্য ব্যতিক্রমী। তাদের কাজ ছিল কাজ আটকানো। এই সরকারের কাজ কাজ দেওয়া। আমি কাউকে বলি না কোন পার্টি থেকে এসে, কোন দল, কোন পন্থ, বলছি অটল জল ধারা মিশনের জল সবার ঘরে পৌঁছে দাও, এভরিবডি। 2022-এর ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ঘরে পৌঁছে দাও। একবারও বলি না একে দিও না ওকে দাও। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে একবারও বলিনি ডিপার্টমেন্ট থেকে একে দিও না একে দাও। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে টিনের ছাদ যেখানে থাকবে তারাও ঘর পাবে। ত্রিপুরা রাজ্য সরকার সুপারিশ করে কেন্দ্র সরকার থেকে পারমিশন এনেছে। ত্রিপুরা সরকার সারা ভারতবর্ষে টিনের ছাদের মধ্যে হলে সে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হবে না, সে নাম সে নেই। কিন্তু ত্রিপুরা সরকার, এই নতুন সরকার সেটা করতে সক্ষম হয়েছে। এখন তাতে যারা টিনের ঘর আছে তারা ঘর পাবে। 50,000 থেকে সেটা গিয়ে 70,000 পর্যন্ত পৌঁছতে পারে। অথচ টিনের ঘর না থাকার কারণে ত্রিপুরাতে মাত্র 49,000-এর কাছাকাছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা এই পর্যন্ত দিতে পেরেছি। কিন্তু যেই মাত্র টিনের ঘরের পারমিশন হয়ে গেছে, তো এখন আমরা 1 বছরেই 70,000 দিতে পারবো। তখন কত বছরে? যত বছর যাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছে তত বছর যাবৎ মাত্র এতটা এসছে। লাস্ট ইয়ারে 24,000 ছিল। তো আমাকেও তো কেউ বলেছিল এটা কিভাবে হবে স্যার, এটা তো গাইডলাইনে নেই। গাইডলাইনে নেই, কেন্দ্র সরকারের গাইডলাইন বানানোর টিনের ঘর তো হবে না। যদি আমি বসে থাকতাম হবে না, যে গাইডলাইন কাগজে হ্যাঁ লেখা নেই, এটা আইন। আমি যদি ভাবতাম এটা তো আইন, এটা তো গাইডলাইনে নেই, তো এটা চিন্তা করে লাভ কি, এটা তো হবে না। কিন্তু যখন চিন্তা করেছি, যখন অধিকারীকে বলেছি, তখন যখন কেন্দ্র সরকারের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তার কারণ দর্শিয়ে বলেছি যে এই কারণে গাইডলাইন চেঞ্জ করা উচিত, ল চেঞ্জ করা উচিত, নোটিফিকেশন চেঞ্জ করা উচিত, অ্যামেন্ডমেন্ট করা উচিত, তার কারণ এই তো হয়ে গেছে। তো এখন যে গাইডলাইন তৈরি করেছিল, ল তৈরি করেছিল, নিয়ম তৈরি করেছিল যে টিনের ঘর হলে হবে না, সে ধনবান ব্যক্তি। তো ইমানদারিতে চেষ্টা করেছি, হয়ে তো গেছে। আমি এই জন্য আপনাদের সামনে কতগুলো উদাহরণ প্রস্তুত করেছি কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের। আরেকটা উদাহরণ এই রাজ্য সরকারের।
আয়ের ব্যাটালিয়ন নেব, তার ইন্টারভিউ বা স্কুটিনি তো হয়ে গেছে, ইন্টারভিউর প্রসেস, ফিজিক্যাল প্রসেস চলছে। সেখানেও কি এসছে যে আয়ের ব্যাটালিয়নে যারাই কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের ন্যূনতম শৈক্ষিক যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন 10th পাস লাগবে, সে এসসি হোক, এসটি হোক, জেনারেল। কাউকে জিজ্ঞাসা করছি কোন অফিসারকে, তো বলছি এটা তো ল স্যার, এটা তো সারা ভারতবর্ষের জন্য, এটা তো চেঞ্জ করা যাবে না, তার জন্য ক্যাবিনেট আনতে হবে, এটা সম্ভব হবে না, সময় চলে গেলে আমাদের ব্যাটালিয়নও চলে যাবে। কিন্তু কিছু অফিসার আবার সেটাও বলছে নেই স্যার, হতে পারে, চেষ্টা করা উচিত। দুইয়েরই শুনেছি, কিন্তু পজিটিভ বন্ধ মানে না। কনস্টেবল বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, তার জন্য বিএ পাস লাগবে, তার 10th পাস লাগবে। আসলে ভালো, আসুক না, দরজা তো খোলা। বেশি বুদ্ধি থাকলে তারপর দেখলাম যে রিভলভার AK-47 খুলেই অন্য কিছু করা শুরু করে দেবে। যখন কেন্দ্রীয় তৎকালীন গৃহমন্ত্রীর সঙ্গে আমি কোনো কথা বলেছি যে মন্ত্রী মহোদয়, আমাদেরকে 32% ট্রাইবাল আছে, 17.49%, 27% এসসি আছে। আপনি উপহার তো দিয়েছেন, কিন্তু আপনি তো যে পাবন্দিটা লেগেছে, তারা তো আগে 8 পাশে পেয়ে যেত, এরা তো আসতে পারে। এদের মধ্যে এখনো তো ওই জায়গা পৌঁছেনি, তা তো বাদ পড়ে যায়। ওই ক্যাবিনেটের দরকার হয়নি। তৎকালীন গৃহমন্ত্রী পত্রাচার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যে আমি অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো 8 পাশেই এসসি এসটি আসতে পারবে, কাজ হয়েছে। তো তার জন্য ত্যাগ করে নেওয়া, জনতার হিতে, রাজ্যের হিতে আমি যখন কোনো কাজ করব, সব কাজ জায়েজ, সব কাজ জায়েজ। আর তাকে লফুল করা, সেটা হচ্ছে টিসিএস, টিপিএস বা আইএস বা সেন্ট্রাল যে ক্যাডার আছে তাদের কাজ। আমি আশা করি আপনারা যেই উদাহরণগুলি প্রস্তুত করেছি সেগুলোকে সামনে রেখে, और আরেকটা জীবনে খেয়াল রাখা, আমি যেই রুমে বসে আছি, আমার রুমের বাইরে যারা আমাকে পাহারা দিচ্ছে সে সঠিক ব্যক্তি কিনা তার উপরে আঁচ রাখা। নাহলে আপনি যতই ভালো কাজ করেন না কেন, বাইরে দরজায় বসে বসে আপনাকে 12টা বাজিয়ে দেবে। তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এমন তো নয় যে চেয়ারের মধ্যে বসে একটা বিড়ি ফুঁকছে, আর এখানে স্যার তো ধূম্রপানই করেন না, লিখে রেখে ধূম্রপান নিষেধ। কোন ব্যক্তি যখন আসবে, আপনার পিয়ন যখন সেভাবে বসে আছে দেখবে, আচ্ছা ম্যাডাম তো লিখে রেখেছে ধূম্রপান নিষেধ, সে নিজেই তো বিতরণ করছে বিড়ি বসে বসে। সে কারণে বাইরে ভেতরে, আমি যখন ভেতরে থাকবো, তো বাইরে যাতে এই দুই চোখ যাতে ক্যামেরার মতো নজরে থাকে যে আমার অফিসের বাইরে কি হচ্ছে। তো 100% আপনি সাকসেস হয়ে যাবেন। আর বাকি কাজ করার সময় অনেক অভিজ্ঞতা আসবে, অভিজ্ঞতার সঙ্গে কমন সেন্সকে লাগিয়ে কাজ করলে সর্বশ্রেষ্ঠ কাজ করা যায়। আমি আশা করি আপনারা ত্রিপুরার উন্নয়নে এবং ত্রিপুরাকে উন্নতির শিখরে পৌঁছানোর যে রাস্তা আজকে তৈরি হয়েছে, সেই রাস্তাকে আরো বেশি সুদৃঢ় এবং শক্তিশালী করবেন। সবার মঙ্গলময় জীবনের কামনা করি, সাকসেসফুল জীবনের কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।